এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল সারিন খান। দর্শক, হরতাল এবং একটানা অবরোধে আবাসন খাতের উপরে কি প্রভাব পড়ছে সে বিষয় নিয়ে আজকের আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আপনারা জানেন জানুয়ারির 1 জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখছি যে হরতাল এবং অবরোধের যে বিষয়টি রয়েছে সেটি শুরু হয়েছে এবং একটানা আমরা দেখেছি প্রায় 20 থেকে 21 কার্যদিবস পর্যন্ত কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, এরপরও কিন্তু আসলে রাজনৈতিক পরিস্থিতির খুব বেশি পরিবর্তন আসেনি। আসলে এই হরতাল এবং অবরোধের প্রভাব আবাসন খাতে কতটা পড়ছে তা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, নগর পরিকল্পনাবিদ ও বিনিয়োগ বিশ্লেষক। আমাদের সাথে রয়েছেন প্রকৌশলী সর্দার মোহাম্মদ আমিন, তিনি কোষাধ্যক্ষ রিহাব। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই প্রকৌশলী ইঞ্জিনিয়ার সর্দার মোহাম্মদ আমিন, আপনার কাছে জানতে চাইবো যে হরতাল এবং অবরোধে প্রকৌশল খাতের আসলে বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে? যে আমাদের খাতটা গত 2-3 বছর যাবৎ খুব খারাপ অবস্থায় আছে এবং আমাদের ঠিক 2013 সালের কাদের মোল্লার রায় থেকে আমাদের এই খাতটা কিন্তু হঠাৎ করে ড্রপ করে গেছে। আমাদের যে কক্সবাজারে যে বাজারটা ছিল সেই কক্সবাজারে তো অনেক পর্যটক আটকা পড়েছিল এবং সেখান থেকে আমাদের বেচা কিনাও বন্ধ হয়ে গেছে। আর এই বিষয়গুলো এই গত 1 বছরে কিছুটা উঠছিল এবং আপনি খবর নিয়ে জানতে পারবেন যে আমাদের যে গত মেলা হলো সেখানে কিন্তু প্রকৃতই বেশ কিছু বিক্রি হয়েছে, যেটা আমরা আগে আমাদের বিক্রিটা যতটা স্লো ছিল, কিন্তু এখন আমরা যেভাবে আশাবাদী হচ্ছিলাম সেই আশাবাদীটা আসলে একেবারে মানে মরার উপরে খাড়ার মতো এই ব্যাপারটা চলে আসলো। আর এটা এত বেশি অনবরত হওয়াতে এত অসুবিধা হচ্ছে যে কালকেই আমরা রিহেবে বসে হিসেব করছিলাম যে আমাদের কোম্পানিগুলোর কত টাকা ক্ষতি হতে পারে এবং আমরা হিসেব করে দেখলাম যে মিনিমাম আমাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে প্রায় 1200 কোটি টাকা। তো 1200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এমনি আমাদের প্রায় হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক লোন আটকে আছে। ব্যাংকগুলো আমাদের কাছ থেকে সেইভাবে রিপেমেন্টটা পাচ্ছে না, কারণ আমাদের টাকাগুলো বিভিন্ন প্রজেক্টে আটকে আছে। তো এইটা আসলে একত হচ্ছে যে আমাদের তো পরিস্থিতি এমনিই খারাপ, তারপরে যদি এই অবস্থাটা অনবরত চলতে থাকে তাহলে এটা কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের পক্ষে টলারেট করা এটা সম্ভব না। তো সেই হিসেবে আমরা মনে করি যে রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি আছে এগুলো অন্য যে কোনোভাবে সলভ হতে পারে, কিন্তু এইভাবে জনগণকে অথবা আমাদেরকে ব্যবসায়ীদেরকে জিম্মি করে কারো কিন্তু কোনো সুবিধা হবে না এবং এটা আসলে একটা অপরিণামদর্শী খেলা চলছে। আমরা মনে করি যে এখান থেকে রাজনৈতিক দলগুলোর ফিরে আসা উচিত। ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, আপনি তো নগর পরিকল্পনাবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক, একটু বলবেন কি যে এই খাতে বিনিয়োগ কমে যাওয়ার পিছনে আসলে মূল কারণ কি এবং শুধুমাত্র হরতাল অবরোধ এবং যেটি বললেন যে কাদের মোল্লার রায় থেকে আসলে এই খাতে ধস শুরু হয়েছে, শুধুমাত্র কি এই বিষয়গুলো দায়ী নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? আমি বন্ধুবর সর্দার আমিন ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি একটি বিষয়, যে 2013 সাল থেকে যে ট্রেন্ডটা লোয়ার মুখী এই বিষয়টার উপর। আসলে কি আমরা দেখেছি যে গত 5-6 বছর ধরেই রিয়েল এস্টেট খাতে চরম একটি অবনতি লক্ষ্য করছি। সেটি হচ্ছে প্রথমত হচ্ছে গ্যাস পানি বিদ্যুতের সংযোগের যে একটা চরম ক্রাইসিস ছিল, নতুন পাওয়ার কানেকশন দিচ্ছিল না প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট, অফিসিয়ালি গ্যাস কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে কিন্তু রিয়েল এস্টেট প্রজেক্টগুলো হ্যান্ডওভারে ডিলে হচ্ছিল এবং তারপর থেকেই সেলে ড্রপ হয়। আর তাছাড়া ঢাকা শহরে কেন্দ্রিক বা চট্টগ্রাম শহর কেন্দ্রিক যে আবাসন শিল্পটা গড়ে উঠেছিল সেখানে জমি স্বল্পতার কারণে মূল্য এত উপরের দিকে চলে গিয়েছে ল্যান্ড ওনারদের শেয়ারিং বাড়ার কারণে, যার কারণে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা আপনার কমে যাওয়ার কারণে ফ্ল্যাটের বিক্রিটা কমে যাচ্ছে। যেমন আমরা দেখি স্বর্ণের দাম যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু মানুষ স্বর্ণ কিনতে পায় না, তাতে জুয়েলারি সমিতি এফেক্টেড হয়। সেম রিয়েল এস্টেট শিল্পে রিয়েল এস্টেটের যে মূল প্রায়োগিক যে প্রোডাক্ট জমি এবং আপনার অ্যাপার্টমেন্ট, এই দুটির প্রাইস আস্তে আস্তে এত উপরের দিকে চলে গেছে ডিমান্ডের কারণে, প্লাস বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান তারা ইনভেস্টমেন্টের জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো জমি কিনছিল, যার কারণে ব্যাংকের বা প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তো টাকার অভাব নেই, তারা কিন্তু সাধারণ বায়ারের সাথে কম্পিটিশনে অনেক এগিয়ে যায়, যার কারণে দেখা যায় গুলশানে 1 কোটি টাকা জমির কাঠা সেটি বাড়তে বাড়তে 10 কোটি 15 কোটি 20 কোটি হয়ে গেছে। তা আমরা যখন ডেভেলপার ল্যান্ড ওনারদের সাথে শেয়ারিং করতে যাই তখন স্বাভাবিকভাবে তারা আমাদেরকে যে অ্যাপার্টমেন্ট দিবে সেটি এগেনস্টে কতটুকু জমি চলে যাচ্ছে প্লাস এটার কস্টিং কত সেগুলো কম্পেয়ার করে দেখা যায় আগে 10টি ফ্ল্যাটে আমরা 5টি পেতাম, সেখানে আমরা পাচ্ছি 2টি বা 3টি, প্লাস অনেক টাকা ক্যাশ দিতে হয়। তো যার কারণে আমাদেরকে ওই টোটাল কস্টিংটা রেখে এবং প্রফিট করে বেরিয়ে আসার জন্য অ্যাপার্টমেন্টের প্রাইসটা বাড়িয়ে দিতে হয়েছে, যার কারণে টোটাল মার্কেট একটা ঊর্ধ্বমুখী একটা প্রতিযোগিতা ছিল এবং একটি জমির জন্য দেখা গেছে 8-10 লেভেলের পর্যন্ত মিডিয়া আমাদের ফেস করতে হয়েছে। এর কারণে এটির কস্টিং বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি সেলটা ড্রপ করে।
তো এই সেল ড্রপ করার পরে যখন ডেভেলপাররা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বিভিন্ন জায়গাতে লোন নিয়ে প্রোডাক্টটা তার মাথার উপরে একটা বোঝা হয়ে এসছে, তখন তারা কস্টিং প্রাইসে বিক্রি করা শুরু করে। এখন যে অবস্থা এমন যে অ্যাপার্টমেন্ট প্রায় বিক্রিটা এত কম যে অনেকেই তার ক্রয় মূল্যের চেয়ে অনেক অনেক লসে বিক্রি করতে পারছে না। এবং টোটাল মার্কেটে যে আমরা দেখেছি রিহেবে অল্প কয়েকটি কোম্পানির জরিপে হাজার হাজার অ্যাপার্টমেন্ট অবিকৃত, সেখানে টোটাল সিনারিও হচ্ছে লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট টোটাল বাংলাদেশে, চট্টগ্রাম, তারপর ঢাকা, কক্সবাজার, নোয়াখালীতে বা ফেনীতে বা কুমিল্লায় এভাবে আঞ্চলিক পর্যায়ে এই শিল্পটা বেড়ে উঠছিল, সেখানেও কিন্তু এই ক্রাইসিসটা। আর সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির যে বিভিন্ন বড় বড় যে দুর্ঘটনাগুলো, যেমন আপনার শেয়ার বাজারের স্ক্যাম, সাধারণ মানুষ, সকল শ্রেণী সকল পেশার মানুষ অ্যাপার্টমেন্ট কেনে, সেই অ্যাপার্টমেন্টে যারা ইনভেস্ট করতো তারা কিন্তু আপনার শেয়ার বাজারে তাদের সর্বস্ব খুইয়েছে, যার কারণে দেখা গেছে যে মানি ফ্লোটা কমে গেছে। তারপর ব্যাংকিং খাতে ব্যাংক ছিল আমাদের বড় ধরনের প্রণোদনের উৎস। আমরা বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে 1200 বা 1250 স্কোয়ার ফিটের নিচের ফ্ল্যাটগুলোতে আমরা সিঙ্গেল ডিজিটে লোন দিতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায়। সেই স্কিমটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। তারপরে হঠাৎ করে একসময় বাংলাদেশ ব্যাংক বললো 50% উপরে লোন দিতে পারবে না, যদি এখন 70 বা 80% বা 1 crore থেকে 1.2 crore লিমিটে বেড়েছে। সামগ্রিক অর্থনীতিতে ধস নামেনি, নামছে কয়েকটা সেক্টরের ভিতরে বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে রাখছে। আপনি যদি এখন বৈদেশিক বাণিজ্য বলেন অথবা বৈদেশিক মুদ্রা বলেন অথবা দেশের জিডিপি বলেন, সব কিছুতে কিন্তু আপনি বলতে পারেন না যে বিরাট একটা ধস নামছে। সুতরাং আমরা এটাকে ধরছি যে সরকারি কিছু পলিসির ভুলও হয়েছে। যেমন একটা পলিসির ভুল ধরেন, গত 5-6 বছরে আমাদের ঢাকার যে ড্যাফ তৈরি হয়েছে, সেই ড্যাফ বিতর্কিত হওয়াতে কোনো ফ্লট ঢাকাতে যুক্ত হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে যে ঢাকাতে আগের যে প্লটগুলি আছে সেই প্লটগুলি আস্তে আস্তে ফুরিয়ে গেছে এবং জমিওয়ালাদের, উনি যেটা বলেছে যে ডিমান্ডটা হাই হয়ে গেছে। আমরা দেখছি পূর্বাচল, তারপরে আরো অনেক প্রজেক্ট সেগুলি তো এখন তো হ্যান্ডওভার হয়নি। আপনি দেখেন এই যে পরিবেশবাদীরা মামলা করে হাজার হাজার প্লট হয়েছে এই যে মধুমতিতে, কিন্তু সেগুলি তো আজকে প্রায় 6-7 বছর যাবত এমনি পড়ে আছে। এবং ঢাকাতে কোনো 200 প্রায় ল্যান্ড প্রজেক্ট, সেগুলি একটা অনুমোদন হয়নি। ইদানিং সরকার বিরাট উদ্যোগ নিয়ে 2-4টা অনুমোদন হয়েছে। তা আপনি যদি ঢাকাকে 1528 বর্গ ফুটের ঢাকা ঘোষণা করেছেন, কিন্তু সেই 1528 বর্গ ফুটের ভিতরে যদি আপনি ড্যাফ দিয়ে সেগুলি সবখানে বন্ধ করে রাখেন, তাইলে আপনার দাম বাড়বে না, কিভাবে বাড়বে? তারপর আরও কতগুলি বিষয় এখানে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে ধরেন আমাদের দেশের কালচার কিন্তু এখনও সবাই যে ট্যাক্স দিচ্ছে অথবা সবাই তাদের টাকাগুলো অপ্রদর্শিত অবস্থায় এখনও রয়ে গেছে, সেই বিষয়গুলো কালচারাল ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আপনি প্রচণ্ডভাবে একটা আইনি প্রয়োগ করলে সেই সেক্টরটা কিন্তু উঠে না। আমাদের কিন্তু কোনো কোনো প্রধানমন্ত্রীও পরে দেখা গেছে বা অর্থমন্ত্রীও দেখা গেছে যে তারা ট্যাক্স দেয় না, তারা টাকা সাদা করতেছে। আমাদের এখানে জিডিপির প্রায় 42%, অর্থাৎ 3 লক্ষ কোটি টাকা আছে অপ্রদর্শিত টাকা। সেটা যে সব দুর্নীতির টাকা তা কিন্তু না। আপনি যদি 3 কোটি টাকা জমি বিক্রি করে থাকেন, 1 কোটি টাকা রেজিস্ট্রি করছেন, 2 কোটি টাকা আপনি কি করবেন? সেটা কিন্তু আপনি বিনিয়োগ করতে পারতেছেন না। তো বিনিয়োগ করতে পারতেছেন না, এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্যাপার আছে। আমাদের দেশের অর্থনীতি যেভাবে উঠতেছে, এটা আমাদের আশপাশের দেশগুলোরও কতগুলো হিংসাত্মক ব্যাপার থাকতে পারে, যেখান থেকে আপনার বিশ্বব্যাংক বা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এমন কতগুলো বিষয়ের ভিতরে ফেলতেছে যে সরকারও অনেক ক্ষেত্রে করা হওয়াতে আমাদের এই টাকাগুলো বিনিয়োগ হচ্ছে না। আর বিনিয়োগ যদি আপনি টাকা যদি না নামে মার্কেটে, ক্যাশ ফ্লো যদি না হয়, তাহলে তো আপনার এই যে কর্মসংস্থান, আমরা কিন্তু এখনো অনেক জায়গায় এই লোক ছাঁটাই করতেছি, অথচ আমাদের বছরে 20 লক্ষ কর্মসংস্থান নতুনভাবে হবে। সেটা কিভাবে হবে? আমরা এই জন্য সরকারকে কিন্তু বারবার বলছি, তার কতগুলি পলিসিগত ভুল আছে। তারা সারা পৃথিবীতে আপনি ফ্ল্যাট বা বাড়ি অর্জন, এটা যদি কোনো ব্যাংকিং সুবিধা না হয় তাহলে এটা কেউ অর্জন করতে পারে না। ব্যাংকিং সুবিধা আপনি উন্নত দেশগুলিতে দেখেন যে তাদের যে বেতন, সেখান থেকে যে টাকাটা তারা বাসা ভাড়া দেয়, সেটাই কিন্তু তারা ব্যাংকে কিস্তি দেয়। কিন্তু আপনাদের যে জনগণের ভোগান্তির কথা বারবার বলা হয়, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি হয়। দেখা যায় যে কাগজপত্র আপনারা ঠিক মতো সময় দিচ্ছেন না, যেই টাইমে হ্যান্ড ওভার করার কথা সেই টাইমে হ্যান্ড ওভার করছেন না, ব্যাংক ঋণ নিয়ে গাফেলতি এবং জটিলতার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো কেন আপনি সাধারণ মানুষের কাছে আরো বেশি সহজ করে দিচ্ছেন না? দেখেন, সেটা হলো যে সবই কিন্তু এখানে আমি যেটা বলছি সরকারের পলিসির অনেকগুলো ভুল আছে। মানে সব সরকারের ভুল, আপনাদের কোনো ভুল না? আমাদেরও ভুল আছে হলো আমাদের 1200 কোম্পানি, আপনি যেখানে ধরেন জনশক্তি রপ্তানি করছে, তাদের ভিতরে অনেক কোম্পানি আছে নানান ধরনের গোলমালগুলি করতেছে, অনেকে ভুগতেছে। আমাদের 1200 কোম্পানি রিহাবের মধ্যে এই ধরনের কোম্পানির কথা কিন্তু আসে, কিন্তু সেক্ষেত্রে আপনারা যারা রিহাবের অ্যাসোসিয়েশনের মেম্বার পদে ভালোভাবে বোর্ডের সাথে যুক্ত রয়েছেন, তারা কেন এই বিষয়গুলো দেখছেন না? আমরা অবশ্যই দেখি, আমাদের রিহাবের ভিতরে একটা কাস্টমার সার্ভিস সেল আছে এবং আমরা অবশ্যই সবসময় কিন্তু আমরা
তাদের বিচার করতেছি, আমরা বিভিন্ন মামলাগুলি ফয়সালা করতেছি, আমরা যেটা ছেড়ে দিচ্ছি তা না। আর রিহেবের যারা সদস্য তারা এগুলো খুব কমই করে। রিহেবের বাইরেও কিন্তু প্রায় 1,500-2,000 সদস্য আছে। তাদের ভিতরে এই যে ধরেন আপনি ভবনগুলোর যে সমস্ত অসুবিধাগুলি দেখেন, অনেকখানে ভবন ফেটে যাচ্ছে বা ভবন ধসে পড়তেছে, একটাও কিন্তু রিহেবের সদস্যদের ভবন না। সুতরাং রিহেবের সদস্যরা যে করে না আমি সেই কথা বলবো না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, এটার ভিতরে আমাদেরকে চলতে হয়। কারণ হচ্ছে যে আমাদের দেশের টোটাল কালচারাল অসুবিধাগুলো তো আমাদের ভুলে গেলে চলবে না। তারপরে আমরা মনে করি যে একটা ব্যবসা মাত্র গত 20 বছর যাবত চলতেছে বা 24 বছর চলতেছে, এটা যখনই চলতে চলতে এটার উৎকর্ষতা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পেলে একসময় এই অভিযোগগুলি থাকবে না। কিন্তু ইন্টারন্যাশনালি আমরা দেখে থাকি যে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে এটি একটি পলিসির মাধ্যমে কিন্তু চলে, তো বাংলাদেশে তেমন কোনো পলিসি বা আইনের আওতায় নেওয়ার কিন্তু কোনো চিন্তা ভাবনা সরকার এবং আপনাদের পক্ষ থেকেও কিন্তু আসেনি, সেটি কেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি দেখেন জলাধার আইন হলো 2000-এ, তারপর বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা হলো 2004-এ। তো 2004-এ যে বেসরকারি আবাসিক প্রকল্পগুলোকে একটি আইনের আওতায় নেওয়া হয়েছে, তার আগে তো বেসরকারি আবাসিক প্রকল্প ছিল, তখন কিন্তু একটি সুনির্দিষ্ট কোনো বিধিমালা ছিল না। তো আমরা যেটি বারবার বলেছি যে এই যে সরকার যে আইনগুলো করে সেই আইনগুলো প্রণয়নের আগে আমরা যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে যদি কথা বলে একসাথে মানে আমাদের প্রস্তাবনাগুলো সব অ্যাডাপ্ট করে যদি একসাথে সমন্বিতভাবে এই বিধিমালাগুলো প্রণয়ন করে, তাহলে কিন্তু সেটি আরো বেশি কার্যকর হয়। যেমন ড্যাপ নিয়ে দেখেন, ড্যাপটা প্রণীত হয়েছে, কিন্তু ড্যাপের যে মেইন যে আরডিপিপি ছিল সেখানে যে মেইন কন্ডিশন ছিল যে স্টেক হোল্ডারদেরকে আওতায় আনতে হবে, তারপর নিরূপিত জনসংখ্যার ভিত্তিতে যাই করেন না কেন আপনার ভূমির যে বর্তমান অবস্থা টপোলজি কনসিডার করতে হবে। কিন্তু দেখা গেছে মাইলের পর মাইল বাড়ি ঘর হয়ে গেছে, আপনার রাস্তাঘাট খেলার মাঠ হয়ে গেছে, বলছে এটি জলাশয়, অথবা একটি কবরস্থানকে বলছে রাস্তা। তো এই যে ডিসক্রিমিনেশনগুলো অফিসে বসে সরকারি অধিদপ্তরগুলো করছে বা তাদের যে নিয়োজিত কনসালটেন্টরা করছে, সেটির সাথে যদি সরাসরি যারা উদ্যোক্তা, যারা এই প্রফেশনেই বেড়ে উঠেছে, যাদের এই প্রফেশনেই তাদের জীবন জীবিকা, তাদের সাথে যদি সেটিকে সম্পৃক্ত করা যায় তাহলে আরও বেশি প্রায়োগিক হয়। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে 1528 বর্গ কিলোমিটারের যে বর্তমানে ঢাকা, যেটা রাজুকের ড্যাপের, সেই ঢাকা কিন্তু অনেক বিস্তৃত, এবং এই ঢাকায় যদি রাজুকের যেমন পূর্বাচল প্রকল্পের যদি প্লটগুলো হ্যান্ডওভার হয়ে যায়, উত্তরা তৃতীয় প্রকল্পের প্লট হ্যান্ডওভার হয়ে যায়, তাহলে আমরা যারা ডেভেলপার আছি তারা আস্তে আস্তে করে আমরা ঢাকার যে মূল ঢাকা যেটি এখন বিল্ডিং এর কনক্রিটের শহরে পরিণত হয়েছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে করে নতুন শহরগুলোর দিকে যেতে পারবো। কিন্তু সেই জায়গা থেকে যেটি বলছিলেন যে সমন্বয়ের অভাব, রিহাবের পক্ষ থেকে তো আপনারা বিষয়গুলোকে লিপিবদ্ধ করে প্রস্তাবনা আকারে জমা দিতে পারেন, সেটি কেন করছেন? আমরা আসলে অনেক কিছু করেছি এবং আমাদের কথা অনেক ক্ষেত্রে মানা হয়নি। যেমন ধরেন আপনি এই যে ড্যাপ যেটা বলা হয়েছে, এটা পরে 7 জনের মাত্র পরিবেশবিদ বা অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের রিভিউ কমিটি হয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেখানে নেওয়া হয়নি। ইদানিং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এখনকার রাজুকের চেয়ারম্যান বলেছেন আপনাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, আপনাদেরকে রাখা হচ্ছে না, আমাদেরকে রাখা হচ্ছে না, এটাই তো সমস্যাটা। এখন যেটা আমরা এই জন্য বলেছি, এখন যেটা নতুন করে যে স্ট্রাকচার প্ল্যানটা হবে, নতুন করে সেই স্ট্রাকচার প্ল্যানে যাতে আমাদেরকে সম্পৃক্ত করে এবং আমরাও সেখানে কন্ট্রিবিউট করব। কারণ রিহেবের সদস্যরাই কিন্তু আপনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বেশিরভাগ সদস্য, এবং তারাই কিন্তু প্রকৌশলী, তারাই আর্কিটেক্ট, তারাই কিন্তু নগর পরিকল্পনা। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা করার জন্য আপনারা আসলে কি প্রস্তাবনা রাখতে যাচ্ছেন? আমরা আসলে অনেক প্রস্তাবনা ইদানিং রেখেছি, এবং বর্তমান যে রাজুক চেয়ারম্যান আছে উনি বলছে যে সমস্ত অসুবিধাগুলো ড্যাপে আছে সেটা উনি শীঘ্রই এটার উপরে কাজ হচ্ছে, শীঘ্রই শেষ করে দেবে। আরেকটা আমি যেটা বললাম যে আমাদের যে অসুবিধাগুলো মানে জমি নিয়ে আছে, যেমন ধরেন ঢাকা শহরে কোর্ট অফ ওয়ার্ডসের জমি আছে, প্রচুর জমি। তারপরে ঢাকা শহরে অনেক জমি আছে, ধানমন্ডির জন্য আপনার একটা জমি অ্যাকোয়ার করছে, পরে সেটা ছেড়ে দিছে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে সরকার এটা কিন্তু ক্লিয়ার করে নাই। এরকম মিরপুর অঞ্চলে অনেক আছে। আমাদের যে মানে অসুবিধাগুলো, এই যে জমি বিষয়ক যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো কিন্তু বিরাট অসুবিধা। এগুলোর জন্য আমরা অনেক সময় নগরী বলতে আমরা যা বুঝাই সেটি না করে আপনারা দেখা যাচ্ছে যে হয়তো পারমিশন নেওয়া হচ্ছে 5 তলা করা হচ্ছে 7 তলা 8 তলা, এরপরে আবার দেখা যাচ্ছে যে যারা এগুলো করছেন তারা কিন্তু অনেক আইন কারণ না মেনেই এই বিষয়গুলো করছেন, কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। রাষ্ট্র যদি কঠোর না হয় আইন প্রয়োগে, তাহলে আপনার মানুষের চরিত্রই হচ্ছে যে সে আইন ভঙ্গ করে। এখন আপনি রাষ্ট্র আপনি দেখতেছেন কিনা। কিন্তু আমি সদর আমিন ভাইয়ের সাথে একটু যোগ করি যে আপনি দেখেন বিগত সরকার আমলে যিনি জ্ঞান গণপূর্ত মন্ত্রী ছিলেন, তিনি একটি বিশাল হুঙ্কার দিলেন যে ঢাকা শহরে কোনো অবৈধ ভবন রাখা হবে না, এবং পরে যখন হিসাব নিকাশ করলো দেখা গেল অবৈধ ভবনের মানে 90% মতো হচ্ছে আপনার ব্যক্তিগত উদ্যোগে যারা বাড়ি করেছে। তারপরও কিন্তু
উনি অবৈধ ভবন ভাঙার একটা ঘোষণা দিয়ে প্রথম ভাঙলো যমুনা ফিউচার পার্কের একটা অংশ, পরে যদি আমরা সেটিকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। কিন্তু আমরা আশা করেছিলাম যে আমাদের এই জাতীয় স্থাপনা, এত বড় একটি স্থাপনা সরকার ভাঙতে পারে, তাহলে অবৈধ ভবন যারা নির্মাণ করেছে সেখানে মেসিভ কোনো অপারেশন হবে, কিন্তু পরবর্তী দেখা গেছে যে কোনো চাপের কারণে সেটি হয়নি। তো অবৈধ ভবন যে শুধু ডেভেলপাররা করছে তেমন না, ডেভেলপাররা যেহেতু ব্যাংক লোন নেয়, ডেভেলপারদের ফ্ল্যাটগুলো যেহেতু ব্যাংকে লোন নিয়ে কাস্টমাররা কেনে, যার কারণে আইনি কাঠামোর মধ্যে তারা বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায়। কারণ একটা কাস্টমারকে আপনি ফ্ল্যাট বিক্রি করলেন কিন্তু তাকে ব্যাংকিং ফাইন্যান্স করতে পারলেন না, কারণ ব্যাংক লোন দিচ্ছে না, ডিজাইনের বাইরে আপনি করেছেন বা দুইটা ফ্লোর বেশি করেছেন, যার কারণে আপনি ওই ফ্ল্যাটে সে ফ্ল্যাটই সেল করতে পারবে না, যার কারণে ডেভেলপারদের থেকে ভায়োলেশন অনেক কম হয়। হয়তো সামান্য আপনার সামনে বা পিছনে একটু এগিয়েছে, কিন্তু ফ্লোর যে 3 তলা বিল্ডিং বা কোনো পারমিশন ছাড়া পুরো বিল্ডিং বানিয়েছে এরকম রেকর্ড খুবই কম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিকল্পিত নগরায়ণ যেটি লাগবে সেটা হচ্ছে সমন্বিত উদ্যোগ। আর আমরা বারবার বলেছি যে আপনি দেখেন ধানমন্ডিতে একসময় 6 তলা বা গুলশানে বা বনানীতে 6 তলা বেশি ভবন করা যেত না বা সরকারি নিয়মের মধ্যে ছিল, পরে ফ্লোর এরিয়া রেশিও করে ইমাম নির্মাণ বিধি আইন করা হলো, নতুনভাবে সংশোধিত, সেখানে ফ্লোরের রেশিওর মাধ্যমে উপরে উঠতে দেওয়া হলো। এখন দেখেন আপনি যখন আনুভূমিকের দিকে তাকাবেন তখন দেখবেন একটি রোডের মধ্যে 90% বিল্ডিং 6 তলা, হঠাৎ করে একটি তাল গাছের মতো উপরে উঁচু করে দাঁড়িয়ে আছে। তো এই যে একটা ডিসক্রিমিনেশন, এই যে বারবার আইনগুলো চেঞ্জ হচ্ছে সময়ের কারণে বা বিভিন্ন প্রায়োগিক কারণে, কিন্তু সেটি কিন্তু একটির সাথে একটি সামঞ্জস্যতা নাই, যার কারণে পরিকল্পিত নগরায়ণ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু স্টেবল না, এক একজন আসে এক এক ভাবে এক এক সময় দেখেন যে আমরা হরতাল অবরোধে গুলশান এলাকায় দেখি প্রচুর নিরাপত্তা থাকে, এরপরে বসুন্ধরা আবাসিক এলাকা প্রচুর নিরাপত্তা থাকে, এরকম কিছু কিছু এলাকা ধরে আমরা দেখি যে নিরাপত্তা থাকে। আবার যদি আমরা দেখি যে যাত্রাবাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, আবার যদি দেখি মগবাজারে ককটেল ফুটানো হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানকার নিরাপত্তা আর একই শহরের মধ্যে নিরাপত্তা কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গায় আপনারা যারা এই ধরনের নগরী করে তুলছেন, আপনারা কি আসলে এই ধরনের পরিকল্পনাগুলো রেখে করছেন যে আসলে নিরাপত্তার ব্যবস্থা কতটুকু জোরদার করা হবে, সেখানে একটি পার্ক থাকবে কিনা, সেখানে থিয়েটার থাকবে কিনা? কারণ এই কালচারাল বিষয়গুলো কিন্তু আমরা ধানমন্ডি জোন ধরে দেখি, গুলশান এলাকায় যারা বসবাস করে তাদের জন্য কিন্তু কোনো মুভি বা কালচারাল অনুষ্ঠান আরো হতে পারে, এ ধরনের কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই যে তারা ছেলেমেয়ে নিয়ে সময় পার করবে। সেটি আসলে আপনারা কতটুকু মাথায় রাখছেন? আসলে ব্যাপার হলো কি জানেন, আপনার তো ধানমন্ডি বা গুলশান এলাকায় যতটা নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা হয়েছে মানে ওই সমস্ত এলাকায় বস্তি বা ছোট বাড়িঘর নাই, যে কারণে ওখানে মিসক্রিয়েন্টসরা খুব কম থাকে, আপনি ওখানে নিরাপত্তাটা অটোমেটিক্যালি একটা হয়। আর বসুন্ধরা এলাকায় বসুন্ধরা নিজেরাই একটা নিরাপত্তা সিস্টেম তৈরি করে নিছে, যে কারণে আপনি অন্যান্য খানের নিরাপত্তাগুলো, এগুলি নগর নিরাপত্তার যে সমস্যাগুলি আছে সেটা তো রয়েই গেছে, সেটা হলো সরকারের আইন প্রয়োগের সমস্যাগুলো। আমরা যেটা বলি যে আপনি এই বিল্ডিংটা যে করতেছেন এটা যে আইন মানতেছেন না, আপনি মান্ডা এলাকায় দেখবেন রাজুগের থেকে খুব কাছে, সেখানে কিন্তু ডেভেলপার একটা বিল্ডিংও করে না, কিন্তু প্রচুর বিল্ডিং হয়েছে, সেখানে আপনি রিক্সা চলার পথটা নাই, কে দেখছে এটা? এবং আপনি এখানে পাবলিকরে কি বলবেন, সেখানে তো ডেভেলপার কোম্পানি যায়নি। এরকম আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সরকারি আইনের যদি ব্যত্যয় থাকে, তারা যদি আইন প্রয়োগে অসুবিধা করে, তাহলে শুধু রিয়েল এস্টেট সেক্টর না, নগরায়ণ না, প্রত্যেকটা জায়গায় এরকম হবে। আপনি ট্রাফিক সিগন্যাল চলতেছে কিন্তু ট্রাফিক সিগন্যাল কেউ মানে না, এটাই তো আমাদের দেশে। সারা পৃথিবীতে আপনি দেখেন আমাদের সরকারি কর্মকর্তারাও সবখানে ঘুরে সবখানে দেখে, কিন্তু তারা সেইভাবে তো আপনার নিরাপত্তা বলেন নগরায়ণ কোনোটাই হয় না। আপনি নিউ ইয়র্ক শহরে একটা বাড়ি আপনি পরিকল্পনা বাইরে কোনো ব্যক্তি বানাতেই পারবে না, কারণ হচ্ছে যে আগে সেগুলো কোনো ডেভেলপার কোম্পানি পাস করে নেবে, তারপরে সেখানে বাড়ি বানাবে। আপনি ব্যক্তিগতভাবে কোনো নগরে বাড়ি বানানোর কোনো পথ নেই। এখানে আপনি বাড়ি বানাচ্ছেন, এখানে রাজুক বলতেছে আমার লোক কম, দেখবে কে, এইটাও তাদের একটা অজুহাত। কিন্তু আপনি পরিকল্পনার বাইরে কোনো নগরে, কোনো মেগা সিটিতে, এই যে 33টা মেগা সিটির একটা হলো ঢাকা শহর, একটা হলো যে 1 কোটির উপরে জনসংখ্যা যেগুলি, সেগুলিকে মেগা সিটি বলে, সেখানে আপনি পরিকল্পনা বাইরে একটা ব্যক্তিকে আপনি বাড়িতে দিতেই পারেন না। আপনি সেই জমিটা আপনি কোনো ডেভেলপার কোম্পানি যাবে, তারা পরিকল্পনা বুঝবে, তখন তারা বুঝবে যে আপনার এখানে ক্রাইটেরিয়া আছে, ওনারা যে প্রকল্পগুলি অনুমোদন করায় সেখানে তো এত পার্সেন্ট আপনি খোলা রাখবেন, এত পার্সেন্ট মসজিদের জন্য একটা সবকিছু রাখবেন। সরদার আমিন ভাইয়ের সাথে আমি একটা বিষয় আপনাকে অ্যাড করতে চাই যে আবাসনের সুবিধা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না করে সারা বাংলাদেশকে কেন আপনারা একসাথে করছেন না, এই ধরনের সুবিধা বিভিন্ন জেলা এবং এলাকা ভিত্তিক জোন করে? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার প্রসঙ্গে আমি আসছি, তার আগে সদর আমিন ভাইয়ের সাথে একটি বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে প্রচলিত আইনে যে ভূমি উন্নয়ন বিধিমালা 2004 বা পরবর্তী 10-এ যে সংশোধিত, সে আইনে সুস্পষ্ট ভাষায় নিরূপিত জনসংখ্যার ভিত্তিতে একটা লেআউট কিভাবে প্রণীত হবে, সেখানে কত জনবসতি থাকবে প্রতি বর্গ ফুটে, এবং সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি, স্কুল কলেজ, খেলার মাঠ, পার্ক, লেক,
এবং পুলিশের যে থানা বা পুলিশ ফাঁড়ি, তারপর গ্যাস পানি বিদ্যুতের যে স্টেশন, এগুলো রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এবং এটি সরাসরি ওই ইউটিলিটি প্রতিষ্ঠান বা ওই সরকারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করারও বিধান আছে। অর্থাৎ একটি লেআউট প্রণয়ন করলে সেখানে পুলিশের জায়গা পুলিশকে দিয়ে দিতে হবে, তিতাসের জায়গা তিতাসকে দিয়ে দিতে হবে, ওয়াসার জায়গা ওয়াসাকে দিয়ে দিতে হবে। এভাবে আইনের মধ্যেই সেভাবে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা দেখি সরকারি পর্যায়ে যে আবাসিক প্রকল্পগুলো করা হয়েছে সেগুলোতে, যেমন ধানমন্ডিতে খেলার মাঠগুলো ব্যক্তিগতভাবে দখল হয়ে গেছে, গুলশানে অনেকগুলো খেলার মাঠ আপনার ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত হচ্ছে, উত্তরাতে আপনার খেলার মাঠ প্লট বানিয়ে হ্যান্ডওভার করা হয়েছে। তো সরকারি পর্যায়ে আমরা লেআউটটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটি অনেক আগে হয়েছিল তখন জায়গার অ্যাভেলেবিলিটি ছিল এবং ভালোভাবেই এটা লেআউট করা গেছে। যেমন ধানমন্ডিতে প্রথম যখন লেআউট প্রণয়ন হয় মিনিস্ট্রি অফ ওয়ার্কসের তৎকালীন, তখন দেখা গেছে 1 বিঘা করে এক একজনের একটা ফ্যামিলি থাকবে বলে প্লটগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এখন সেখানে হচ্ছে কি 1 বিঘা প্লটে মিনিমাম দুটো প্লট হচ্ছে, একটা সামনে একটা পিছনে, এবং সেখানে প্রতিটি বিল্ডিংয়ে 10 থেকে 20টা ফ্ল্যাট, অর্থাৎ একটি প্লটে যেখানে একটি পরিবারের জন্য আপনার প্লটটা প্রণয়ন করা হয়েছে এবং সেভাবে রাস্তাঘাট করা হয়েছে। যদিও এখন আমরা মনে করছি অনেক বড় রাস্তা অনেক অন্যান্য জায়গার চেয়ে, তারপরও যখন প্রণয়ন করা হয়েছে তখন একটি পরিবারের উপর কনসিডার করা হয়েছে, যেখানে এখন 30 থেকে 40টি পরিবার থাকছে। তা আমাদেরকে অনেক দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা রিয়েল এস্টেট শিল্পে, এই যে হাউজিং শিল্পে লেআউটটা প্রণয়ন করতে হচ্ছে, যাতে করে ভবিষ্যতে যে আগামী প্রজন্ম কিভাবে সেখানে সাস্টেইন করবে, সে অ্যাকোমোডেটেড হবে, সেটিকে আমরা কনসিডারেশনে রাখছি। আর সবচেয়ে আরেকটি আপনি যেটি বলছিলেন ঢাকার বাইরে যে রিয়েল এস্টেট শিল্পকে এক্সপেনশন, আপনারা জানেন আমরা অনেক আগে থেকে সরকারের বক্তব্য শুনছি যে ঢাকার বাইরে 4টি স্যাটেলাইট শহর নির্মাণ করবে, কিন্তু আলটিমেটলি সেটার কোনো উদ্যোগ আমরা দেখিনি। ঢাকার বাইরে বুঝাতে তখন ঢাকার মানুষ বুঝতো পূর্বাচল বা উত্তরা 3য় পর্ব, একটু ঢাকার একটু দূরে, কিন্তু সেটাও এখনো গড়ে ওঠে না। আর ঢাকার বাইরে ডেভেলপাররা যেটি করেছে, আমাদের তো বিজনেস ফিজিবিলিটি চিন্তা করতে হয়, সে কারণে আমরা নগরের মধ্যে থাকতে হয়। হঠাৎ করে অজপাড়াগাঁয়ে বা সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি আমরা একটা রিয়েল এস্টেট প্রজেক্ট করি, সেটি কেউ কিনবে না, হয়তো পর্যটনের জন্য হতে পারে, কিন্তু প্রায়োগিক বিচারে সবসময় হবে না। আমরা কুমিল্লায় গিয়েছি, চট্টগ্রামে অনেক ভালো এক্সপেনশন হয়েছে, অনেক ভালো ফ্লারিশিং, এখন মানুষ জমিচ্ছে ফ্ল্যাটে যাচ্ছে, যার কারণে ভূমি ব্যবহার রক্ষা হচ্ছে। তো তারপর আমরা গিয়েছি কুমিল্লায়, আমরা ফেনীতে গিয়েছি, নোয়াখালীতে গিয়েছি। তো আমরা জেলা শহর পৌরসভাগুলোকে টার্গেট করেছি ঢাকার বাইরে। তবে এই যদি বলেন যে ঢাকার বাইরে একেবারে আপনার প্রত্যন্ত অঞ্চলে যাওয়া, সেটি আসলে কোনো ব্যবসায়ীর পক্ষে কিন্তু সম্ভব না। সবচেয়ে বড় অভিযোগ যেটি আসে যে ব্যাংক লোন ঠিকমতো তারা নিতে পারছেন না এবং সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা পাচ্ছেন না, সেটি আসলে সত্যতা কতটুকু? না, এটাই তো এখন সমস্যাটা অনেক বেশি। আমি প্রথমে যেটা বলতেছিলাম যে সকল দেশে এটা দীর্ঘমেয়াদী ব্যাংক লোন দেওয়া হয়, দীর্ঘমেয়াদী এবং স্বল্প সুদে। সেটা দেয়া হলে আপনার বাসা ভাড়ার পরিমাণ আসে আপনার ব্যাংকের কিস্তিটা, তাইলে সবাই সেই বাসা ভাড়ার মতোই দেয় কিন্তু নিজের বাসায় থাকে। এই বিষয়টা সকল দেশে আছে। আমরা এটা করার জন্য সরকারের সাথে অনেক দান দেওয়ার করেছি। ইতিমধ্যে আমাদের গণপূর্ত মন্ত্রী, আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তারা অন্তত সরকারকে মানে সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে কনভিন্স করেছে যে আমাদের অন্তত 20,000 কোটি টাকা একটা। মধ্যবিত্ত পরিবার যাদের সমস্ত অর্জন অর্থাৎ সঞ্চয় সেগুলো দিয়েই কিন্তু তারা একটি বাড়ি বা একটি ফ্ল্যাটের স্বপ্ন দেখে তাদের এই বাস্তবায়ন করার জন্য, সেই ক্ষেত্রে আসলে ব্যাংক লোনটা তো সবচেয়ে বেশি জরুরি। ব্যাংক লোনটা সবচেয়ে জরুরি এবং সেটার জন্য সরকার একবার দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্বল্প সুদে সিঙ্গেল ভিজিটেড লোন দিয়েছিল। পরে এটা 17-18% কমে যাওয়াতে আমাদের এই যে সেক্টরটা ধসে পড়ছে, সেইটাও একটা বড় কারণ লোক ওইভাবে লোন পায় না। এখন যদি সরকার সেই লোনটাকে বরাদ্দ করে তাহলে এই সেক্টরটা খুব দ্রুত উঠে যাবে। এবং সেই লোনটাকে বরাদ্দ না করে, যেটা আমি বললাম যে লোন সুবিধা ছাড়া কোনো একটা লোক একটা ফ্ল্যাটের অর্জন করা ইটস টু টাফ, এবং সেটা করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিম কি আসলে খুব বেশি কাজ করেছে এই ক্ষেত্রে? আমি সাধারণ ভাইয়ের সাথে অ্যাড করি, এই মুহূর্তেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আপনার রিফাইন্যান্সিং স্কিম চালু আছে আপনার লেবারদের জন্য গার্মেন্টস সেক্টরে এবং সৌর বিদ্যুৎ বা রিনিউয়েবল এনার্জি সেক্টরে। এখানে প্রচুর ফাইন্যান্সিং হচ্ছে, নতুন করে IMF ফাইন্যান্স করছে। তো এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা 3 to 4% ফাইন্যান্সিং প্রতিষ্ঠান নিচ্ছে, নিয়ে 5% বা 4% সার্ভিস চার্জ অ্যাড করে তারা 9% দিচ্ছে। টার্গেট যাদের ব্যবসা, যেমন BGME কাস্টোডিয়ান, তারা বিভিন্ন বিজনেসেসগুলো আছে তা সেখানে লেবারদের বিল্ডিং করার জন্য তারা লোনটা নিচ্ছে এবং BGM এর মাধ্যমে তারা অ্যাপ্লাই করছে এবং বাংলাদেশ ব্যাংক সেই ফাইন্যান্সিং। আপনারা বলছিলেন যে এই সেম লোনটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টর ছিল। আমরা রিহেব থেকে বারবার বলেছি যে এই লোনটা আবার যাতে পুনরায় চালু করে, এবং এটি কিন্তু আমাদের জন্য না, সাধারণ মানুষের যে এবং গভর্নমেন্ট ক্রাইটেরিয়া করে দিচ্ছে 1200 স্কয়ার ফিটের উপরে হবে না। 1200 স্কয়ার ফিট উপরে তো উচ্চবিত্তটা থাকে না, নিচে যা 1200 স্কয়ার ফিট নিচে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদেরই ডিমান্ড, ছোট একটা ঘর, ছোট আশা।
তো এই এবং ওটা ক্রয় ক্ষমতার মধ্যেও থাকে এবং এটি হচ্ছে 100% সিকিউর, কারণ মর্টগেজ একটা লোন। সেই ক্ষেত্রে আমরা যেটি আসলে অনুষ্ঠানের শুরুতেই আপনারা বলছিলেন যে 2013 থেকে মূলত ধসটা শুরু হয়েছে, তো হরতাল এবং অবরোধের পরিস্থিতি আমরা দেখছি যে লাগাতারভাবে রয়েই যাচ্ছে। এটি কি যদি আরো বেশি স্থায়ী হয়ে যায়, আমাদের এই সেক্টরটা কি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে? আমরা যেটা মনে করি যে খুব শীঘ্রই যদি মনে করেন আরো যদি 15 দিন হরতাল চলে, তো এমনি আমাদের কোম্পানিগুলোর প্রায় 70% কোম্পানি খুবই ঝুঁকিতে আছে, এবং আমি মনে করি যে অনেক কোম্পানি তাদের অফিসে তালা দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা মনে করি যে এটা শুধু তাদের দেশ না, এটা কিন্তু আমাদেরও দেশ। এটা আমরা এরকম মানে ছেলে খেলা আমরা পছন্দ করতে পারি না, কারণ সারা পৃথিবীতে যা চলে এখন বাংলাদেশে সেটা চলতে হবে। সারা পৃথিবীতে পেট্রোল বোমার রাজনীতি চলতে পারে না, সেই কারণে আমরা এখন রাস্তায় নামতে হবে। যদি আমাদেরকে এইভাবে এরকম একটা পজিশনে করে আমরা রাস্তায় নামতে হবে, কারণ আসলে হলো রাজনীতি একটা সঠিক ধারায় চলতে হবে। আপনি নেগোসিয়েশন হচ্ছে কি সংলাপ হচ্ছে কি সমঝোতা হচ্ছে, আমরা সেটা দেখতে চাই না, সেটা আপনাদের বিষয়। আপনারা ক্ষমতার জন্য কি কামড়াকামড়ি করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু আপনাদেরকে যাকেই কর্মসূচি করতে হবে সেটা সারা পৃথিবীর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের যে কথা আপনারা অনেক ক্ষেত্রেই বলেন, যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে বলেন, অমুকখানে বলেন, কিন্তু আপনি যেটা করতেছেন সেটা কি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড? আপনি যেটা চলছে সেটা কি বিশ্বমানের? আপনি জনগণকে পুড়িয়ে মারতে পারেন, আপনারা কর্মী গিয়ে পোড়াপড়ি করেন, কিন্তু আপনারা যখন জনগণকে পুরাবেন, আমরা ব্যবসাটা কার কাছে করব, অথবা আমরা দেশটা উন্নয়নে কাকে নিয়ে করব? সেই কারণে আমাদের এটা আসলে খুবই খারাপ পজিশনে চলে গেছে, এবং আমরা বলতে গেলে পথে বসার মতো অবস্থা। তো আমরা দেখে থাকি যে বিশেষ একটা অংশ কিন্তু প্রবাসীদের কাছ থেকে আসতো, যেখানে যারা বাইরে সঞ্চয় করতো তারা বাংলাদেশে একটা জমি বা ফ্ল্যাট কিনে রাখতো। বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে, কোথায় যাচ্ছে, বিনিয়োগ করবে কিনা? প্রবাসীরা যখন বাইরে থাকে তখন তারা বাংলাদেশকে দুভাবে দেখে, কিভাবে দেশকে রেখে গিয়েছিল আর দেশ কেমন আছে। তো দেশের কথা বললেই মিডিয়াতে বা ইন্টারনেটে নিউজ পোর্টালগুলোতে দেখছে মানুষ পুড়ছে জ্বলছে, তো সে ভাবে যে এবং দেখে যে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে কেউ বাসায় ফিরছে পুরো মাইক্রোবাসে, তার লাগেজ সব পুড়ে সে কঙ্গাল হয়ে গেছে। তো এই যে সিনারিও, এই যে তার যে পার্সপেক্টিভ, সে যেটি রিসিভ করছে সেটিতে তাকে এই বার্তায় দিচ্ছে বাংলাদেশে তুমি এসো না, টাকা পাঠানো দূরে থাকুক, এখানে আসলে এয়ারপোর্ট থেকে তুমি বাড়িতে জ্যান্ত ফিরে আসতে পারবে না। তো সেদিক থেকে তারা দেখা যায় সেকেন্ড হোম, সব দেশে কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, তারা তাদের সঞ্চয়গুলো সেখানে জমাচ্ছে বা সেখানে ইনভেস্ট করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের টাকা যদি আমরা দেশে আনতে চাই তাহলে বাংলাদেশকে একটা পজিটিভ আউটলুকের দিকে দিতে হবে। আর এই মারামারি সন্ত্রাস হানাহানির মাধ্যমে কিন্তু আমরা প্রথমত আমাদের প্রবাসীদের কাছে রং মেসেজ দিচ্ছি, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে রং মেসেজ দিচ্ছি, বিদেশিদের কাছে যারা ইনভেস্টর আছে, যারা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের কাছে রং মেসেজ দিচ্ছি, এবং আমাদের যারা ক্রেতারা আছে বিদেশি যে গার্মেন্টস সব বিভিন্ন বায়ার আছে তাদের কাছে রং মেসেজ দিচ্ছি। এবং স্বাভাবিকভাবে আমরা যেভাবে 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশের দিকে যাওয়ার স্বপ্ন দেখেছি, সেটি থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়ে যাব। আমরা আশা করছি আসলে রাজনৈতিক সহিংসতা দূর করে আমাদের এই খাতের যে সংকট সেটি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতার পাশাপাশি আপনাদের বেসরকারি উদ্যোগ অনেক বেশি দরকার হয়ে যাবে। যারা এই নগর পরিকল্পনার সাথে জড়িত আছেন, আপনাদের এই প্রস্তাবনাগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সহযোগিতায় যদি আবার এই ঋণের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে এই সংকট কাটানো আরও বেশি সহজ হবে, এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের হয়তো একটি ফ্ল্যাট বা জমির যারা মালিক হতে চাচ্ছেন তাদের একটি আবাসনের জায়গাটি আসলে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স।